হাই এভরিওয়ান, আমি শালিনী সাহিত্য বিজ্ঞানে চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এবং আজকে টেক টক সিরিয়াসলি পার্ট 2 আপলোড হচ্ছে, চলে এসছি আমরা ভিডিও নিয়ে অলরেডি। শুধু একটাই কথা বলবো, টেক টক সিরিয়াসলি পার্ট 1 এর রেসপন্স ওয়াজ ভেরি নাইস, আমি ভীষণ খুশি হয়েছি। টেক টক সিরিয়াসলি পার্ট 2ও কিন্তু যথেষ্ট ইনফরমেটিভ, এবং বলতে পারি পার্ট 1-এর থেকে আরও অনেকটা বেশি ইনফরমেশন কিন্তু এই ভিডিওটাতে আছে। তো প্রথমটার মতো দ্বিতীয়টাকেও তোমরা ভালোবাসা দিও, শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বেশি কথা না বলে আমরা চলে যাব আমাদের ভিডিওতে। ওকে, সো এটা আমাদের সেকেন্ড পার্ট। আমরা যেরকম আগের ভিডিওটাতে বলেছিলাম যে দুটো পার্টে ভিডিওটা আসছে, কারণ নিউট্রিশন একটা এমন বিষয়, এবং তার সাথে যেহেতু চাইল্ড বা চিলড্রেন শব্দটা আছে, দুটো এতটাই ইম্পর্টেন্ট দুটো শব্দ যে যেটাকে হয়তো খুব অল্প সময়ে শেষ করা যায় না। আর বিশেষত সাথে যদি কোনো এক্সপার্ট কেউ থাকে যার এই বিষয়ে সঠিক পড়াশোনা আছে, কোনো সারফেস লেভেল নলেজ নয়, সেক্ষেত্রে ভিডিওটা একটু লেন্দি হয়ে যায়। সেই জন্য আমরা আজকে সেকেন্ড পার্টে কথা বলবো হচ্ছে আরো কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে। তো দেখা যাক। তো শাইনিকে এবার আমি যেটা জিজ্ঞেস করব, যেটা এখনকার দিনের সব থেকে বড় প্রবলেম, যে জাঙ্ক ফুড। জাঙ্ক ফুড কতটা বাচ্চাদের মেন্টাল হেলথকে এফেক্ট করছে, তোমার কি মনে হয়? এই প্রশ্নটার অনেকগুলো আসপেক্ট হতে পারে, মানে উত্তরটা অনেকগুলো আসপেক্ট হতে পারে। প্রথম কথা, একদম ডাইরেক্ট যদি আমি ফিজিওলজিক্যালি আর সাইন্টিফিক্যালি বোঝাতে চাই খুব সরল ভাবে, হুম। সেটা হচ্ছে জাঙ্ক ফুড যখনই আমরা খাচ্ছি তখনই আমরা প্রচুর এনার্জি এবং প্রচুর সোডিয়াম একসাথে কনজিউম করছি। ঠিক আচ্ছা। আছে? হুম। এবার সেই এনার্জিটা মূলত তোমার কার্বোহাইড্রেট এবং ফ্যাট রূপে, যেটা আমরা সঙ্গে যদি খরচ করতে না পারি আমাদের শরীরে জমে যাচ্ছে। হুম। এইবার প্রবলেমটা কি হয়, যখনই আমরা খাবার খাই তারপরে আমাদের কিছু অ্যাক্টিভিটি করা দরকার যাতে করে ওই খাবারের এক্সেস এনার্জিটাকে আমরা বার্ন করে নিতে পারি, তাই তো? হুম। যদি আমরা না করতে পারি, কি হচ্ছে, খাবারটা হুম। হজম হওয়ার পরে যে আমার গ্লুকোজটা বলো বা যে ফ্যাটি অ্যাসিড গুলো বলো সেগুলো ফ্রিলি কিছুটা রোম করছে বডিতে। তখন কি আমার এনার্জি লেভেলটা হাই হয়ে যায়। হুম। আনটিল অ্যান্ড আনলেস ওগুলো স্টোর হচ্ছে বডিতে, বা ইদার স্টোর হচ্ছে বা ধরো ফ্রিলি যে গ্লুকোজ যে রোম করছে বডিতে, সেইগুলো তখন তোমার একটু স্ক্যাটার্ড হয়ে ঘুরে বেড়াচ্ছে। তো তখন সেগুলোকে একটা চ্যানেলাইজ করতে হবে। তো সেই মুহূর্তে আমি একটু হাইপার হয়ে যাচ্ছি। এইবার বাচ্চারা খাচ্ছে কিন্তু তারপরে কোনো অ্যাক্টিভিটি নেই। হুম। তাহলে কি হচ্ছে, কার্ভটা উঠছে, মানে আমি যদি এনার্জির কার্ভটা বলি, উঠছে, ওখানে গিয়ে স্ট্যাগনেট হয়ে যাচ্ছে, আবার উঠছে, ওখানে গিয়ে স্ট্যাগনেট হয়ে যাচ্ছে। তো বডি কি ভাবছে? বডি ভাবছে এ তো আমার এনার্জি খরচই করছে না। তাহলে বডি সেই সময় একটুখানি হাইপার হয়ে তারপর আবার বন্ধ হচ্ছে, আবার হাইপার হচ্ছে, আবার বন্ধ হচ্ছে। এই করতে করতে এই সেম জিনিসটা মেন্টালিও রিফ্লেক্টেড হয়। ওই ইরিটেশন, কি বলবো, অধৈর্য হয়ে যাওয়া, ল্যাক অফ ফোকাস, এই হুম। জিনিসগুলো ওইভাবে চ্যানেলাইজড হচ্ছে। আচ্ছা। আরেকটা আসপেক্ট হচ্ছে, জাঙ্ক ফুড একটা ভীষণ অ্যাডিকটিভ জিনিস। তো ভীষণ। একটা বাচ্চা যখন জাঙ্ক ফুড খাচ্ছে এবং তারপরে পাচ্ছে না, তারপরে সেটা ট্যান্ট্রাম থ্রো করছে, সেই ট্যান্ট্রামটাও কিন্তু মানে ওই অ্যাডিকশন রিলেটেড, যে আমি যেটা চাইছি সেটা কেন আমি পাচ্ছি না। এন্ড ইট গোজ অন টু আদার থিংস অ্যাজ ওয়েল, শুধু নট অনলি ফর দ্য জাঙ্ক ফুড। হয়তো অন্য একটা কিছু চাইলো, পেলো না ইনস্ট্যান্টলি, সেটা নিয়ে একটা ট্যান্ট্রাম, সেটা নিয়ে একটা রেবেলিয়াস অ্যাটিটিউড। তো এই সমস্ত কিছুটাই দেখা যেতে পারে। মেইনলি যেটা ফিজিওলজিক্যালি যদি আমি বলি, তাহলে ওই যে এনার্জি স্পাইকটা হচ্ছে, সেই এনার্জিটা কোথাও চ্যানেলাইজ হচ্ছে না। তাই জন্য ওই রেস্টলেসনেসটা বাচ্চাদের মধ্যে চলে আসছে, একটা অস্থির ভাব, সেখান থেকে পালপিটেশন, সেখান থেকে হার্ট রেট বেড়ে যাওয়া, সেখান থেকে অ্যাংজাইটি। তো আমি যদি কানেক্ট করি, প্রত্যেকটা ডট আমি একটু একটু করে কানেক্ট করতে পারবো। এবার আমাকে একটা কথা বলো, এটা তো এখনকার দিনে পসিবল নয়। আর সত্যি কথা বলতে, যেহেতু এত ভ্যারাইটি অফ জাঙ্ক ফুড আমাদের চারপাশে অ্যাভেলেবেল, তো আমি ধরো আমি কথার কথা বলছি, আমার বাচ্চাকে ধরো আমি ছোট থেকে এটা অভ্যেসই করলাম না যে সে বাইরে খাবে বা সে জাঙ্ক ফুড খাবে। তো একটা সার্টেন বয়সের পর ওকে আমাকে স্কুলে পাঠাতে হবে। তো স্কুলে যখন পাঠাবো, আরো 5টা বাচ্চাকে সে দেখবে যে এটা খাচ্ছে, এবং কোনো না কোনো দিন বন্ধুরা হয়তো একটু শেয়ার করেও খাবে। এবার এই যে স্বাদটাও পেলো, এরপর আমি ওকে জাঙ্ক ফুড থেকে কিভাবে দূরে রাখবো? আমাকে তো কখনো না কখনো ওই খাবারটা একটু হলেও ওকে দিতে হবে, অ্যান্ড দ্যাট ইজ অ্যাডিকটিভ, এটা আমাকে মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে জাঙ্ক ফুডকে আমরা কিভাবে কন্ট্রোল করব?
বা কতটুকু কতটুকু দিলে ওদের এই যে ইমোশনাল ডিস্টারবেন্স যেটা তৈরি হচ্ছে সেটাকে কন্ট্রোলে রাখা সম্ভব? আমি যদি খুব রুটিন ওয়াইজ কিছু একটা সাজেস্ট করতে চাই তাহলে বলবো হয়তো সপ্তাহে বা 10 দিনে একবার আমি ইটিং আউট আমার বাচ্চার সাথে করতে পারি, তাহলে মাসে আমার 3বার হলো। হুম। সেইখানেও কি খাবার আমি চুজ করব, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ওকে। আমি বাইরে যাচ্ছি খেতে, হুম। সেইখানে আমি বার্গারই খাচ্ছি ইজ নট ইম্পর্টেন্ট, নট ইম্পর্টেন্ট। পিৎজাই খাচ্ছি ইজ নট ইম্পর্টেন্ট। হুম। আমি স্যান্ডউইচও খেতে পারি, হুম। আমি তাকে ফ্রাইড রাইসটাও দিতে পারি। হুম। আমি বাইরে খাচ্ছি, হুম। হুম। আমি যদি তাকে রেগুলারলি না দিই তাহলে কিন্তু তার মধ্যে ওই অভ্যাসটাও তৈরি হবে না। একদম। এবং তাকে এটা একটা বয়সের পর, মানে 3-4 বছরের বাচ্চাকেও যদি বারবার বারবার কিছুতে না বলা হয়, দে লার্ন যে এটা দিলাম। করা যাবে না। একদম। কিন্তু এই ক্ষেত্রে আরেকটা জিনিসও বুঝতে হবে, প্রচন্ড রেস্ট্রিক্ট করা যাবে না। আমি আমারই পরিচিত একটা বাচ্চার কথা বলতে চাই, আমার ভাইজির সাথে খেলে। তো বেসিক্যালি আমাদের বাড়িতে যেহেতু ও প্রথম বাচ্চা এবং শি ইজ নাও দ্য সেন্টার অফ অ্যাট্রাকশন, এখনো ওর ভাই বোন কেউ আসেনি, এলেও ওই থাকবে তাও। বলছি এখনো দাদাই, আমিদের ওই সেন্টার অফ অ্যাট্রাকশন। তো ওর জন্য যে যখনই আসে প্রচুর চকলেটস ইত্যাদি ইত্যাদি নিয়ে আসে এবং সেগুলো রাখা থাকে। ও সময় অসময় একটু আধটু খায়। এবং ওর সাথে একটি বাচ্চা খেলে, সেই বাচ্চাকে তার মা একেবারেই চকলেট দিতে চায় না, একেবারেই চিপস দিতে চায় না। এইবার প্রবলেমটা কি হয়ে যায়, সেই বাচ্চাটি যখনই আমাদের বাড়িতে আসছে, হুম। তো তখনই ওর মাথায় এটা চলে যে ওইখানে গেলে আমি চকলেটটা পাবো। কেননা ও খাচ্ছে বা ওখানে রাখা রয়েছে, তো ও এলে হয়তো একটু দেওয়া হলো। তো একদম। যদি আমি প্রচন্ড কাউকে রেস্ট্রিক্ট করি, তাহলে কিন্তু সেখান থেকে তার ওই রেবেল করার চান্সেসটা বেড়ে যায়। তো একটু একটু আমি মাঝে সাঝে দিতেই পারি। একটা বাচ্চা চকলেটের স্বাদই বুঝলো না, তারপরে যখন সে বুঝবে তখন সে মানে কি বলবো অ্যাডিক্টেড হয়ে যাবে, এটাই আর প্রবলেম। মানে একবার আমার যদি সে, আমার ব্যক্তিগতভাবে মনে হয় বডিও না তারপরে যখন, কারণ ও যখন বড় হবে ওকে কাজের জন্য বাইরে যেতে হ্যাঁ, হবে, ওকে করতে হবে, তো বাইরে ছোট যেতে থেকে হবে exactly। প্র্যাকটিসটা যদি বডি যদি নাই চেনে যে এই জিনিসগুলো শরীরে আসতে পারে, তাহলে সেক্ষেত্রে বডি কিন্তু অন্যভাবে রিয়াক্ট করা শুরু করবে। হ্যাঁ, বডি মোবিলাইজ করতে পারবে না। পারবে না, এটা হ্যাঁ। শুধুমাত্র জাঙ্ক ফুডের ক্ষেত্রে নয়, মানে জাঙ্ক ফুডের ক্ষেত্রে এটা বলাটা হ্যাঁ অবশ্যই ঠিক, কিন্তু এইটা না আরো বেশি রেলিভেন্ট হচ্ছে জার্মস এর ক্ষেত্রে। আমরা জানি একদম। আমাদের ইমিউনিটি তৈরি হয়, তো হুম। যেটা আমাদের অ্যাকোয়ার্ড ইমিউনিটি, হুম। সেটা কিন্তু যতটা আমরা নিজেদেরকে এক্সপোজ করব তত ভালো তৈরি হবে। তো হুম। বাচ্চাকে যদি প্রচন্ড রেস্ট্রিক্ট করা হয় যে কিচ্ছু খাবে না, এখানে ধরবে না, ওখানে ধরবে না, মাটিতে হাত দেওয়া যাবে না, তো ভবিষ্যতে যখন ও মাটিতে হাত দিয়ে সেই হাতটা মুখে দেবে, ওই জার্মসটা বা মাইক্রো অর্গানিজমটা বডি চিনবে না, ওর হুম। সাথে ফাইটও করতে পারবে না। বাচ্চা খুব ফ্রিকুয়েন্টলি কিন্তু অসুস্থ ডাইজেশন হবে। প্রবলেম, খারাপ এগুলোতে ভুগবে একদম। খুবই রেলিভেন্ট বিষয়টা, কারণ আমার এই জাঙ্ক নিয়ে প্রশ্নটা মাথায় ছিল। এবং আমি এক্ষেত্রে বলে রাখি যে শুধু বাচ্চা নয়, জাঙ্ক ফুড কিন্তু ইকুয়ালি, মানে এই যে এত কথা হলো সেটা ইকুয়ালি কিন্তু আমাদের সবার উপরে আহ মানে অ্যাপ্লিকেবল, সব বয়সের মানুষের উপর। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। 2022-তে সাধারণত কি আমি এতটাই খেতে ভালোবাসি, এতটাই খেতে ভালোবাসি যে আমার পক্ষে জীবনের কখনোই সিরিয়াসলি কনসিস্টেন্টলি ডায়েট করা পসিবল হয়নি। ঠিক আছে? তো অল অফ আ সাডেন সবাই আমাকে খুব মজা করতো, হ্যাঁ এটা তো 7 দিন, হ্যাঁ এটা তো 10 দিন, আর কদিন, কদিন হলো রে, না না একটু খা একটু খা, এরকম করতো সাধারণত জেনারেলি মানুষজন করে। তো এইটাতে প্রচন্ড বিরক্ত হয়ে গিয়ে যে ও আচ্ছা আমার মানে করার ক্ষমতার উপর এরকম লোকে হাসছে। তো এই জেদে আমি 2022 সালের ডিসেম্বর থেকে, 21 সালের ডিসেম্বর থেকে আমি একটা ডায়েট চার্ট মেনটেন করা স্টার্ট করি এবং একটা ডায়েট প্রসেস মেনটেন করা স্টার্ট করি। তার সাথে ঘুমোনো, তার সাথে মেন্টাল হেলথের কেয়ার নেওয়া। এবং আমি ওই সময়টা খুব স্ট্রিক্টলি ফলো করেছিলাম। স্ট্রিক্টলি মানে আমার ডায়েট চার্টে যদি লেখা থাকে যে সন্ধ্যে 6টার সময় তুমি উইদাউট সুগার অ্যান্ড মিল্ক 1 কাপ কফি নেবে, তো আমি সেটা নিতাম। আমাকে যে কনসিস্টেন্সিতে কফিটা বানাতে বলতো আমি সেই কনসিস্টেন্সিতেই বানাতাম। তো আমি খুব ডিভোটেড হয়ে গেছিলাম। তো 4 মাস আমি এটা কন্টিনিউ করি, কারণ আমাকে ডায়েট চার্টটা দেওয়া হয় ফর 4 মান্থস। 4 মাসে আমি 12 কিলো, একটু বেশি এধার ওধার ওজন কমাই। আমি অ্যাভারেজ ধরে নিচ্ছি 12 কিলো, 12 কিলো ওজন কমাই। দেন আই ফাইনালি রিয়েলাইজড, প্রথম 2-3 সপ্তাহ, 2-3 সপ্তাহই বলবো, ফার্স্ট মান্থটা না আমাকে খুব নিজের উপর
মানে শক্ত হতে হয়েছে যে এটা করব না, আচ্ছা ইচ্ছে করছে না আর একটু সহ্য করে যাই, এমনি নিজেকে ট্রেন করতে হয়েছে। বাট যখনই আমার প্রথম মাসের 3 কিলো ওজনটা আমি দেখলাম কম আমার আগের মাসের থেকে, তারপর আমার আর নিজে থেকেই মনে হতো যে না না এটা খাবো না। তো আমি এই কথাটা এই কারণেই বললাম যে হয়তো এটা মানুষের হ্যাবিট হয়ে যায়। যেরকম আমার বাড়িতে খুব, আমরা যেখানে থাকি আবুধাবি, মানে খুব কস্টলি লিভিং, এখানে খুবই কস্টলি। হুম হুম হ্যাঁ অবশ্যই হুম এটা বলতেই পারো যে এখানে মানে আহ, সেই অনুপাতে যা লোকজন যা রোজগার করে সেটাও হয়তো অনেকটা বেশি, কিন্তু সেটা ওই, তুমি যদি ওই ইন্ডিয়াতে আমরা যে লাইফস্টাইলটা কাটাই যে প্রত্যেক উইকেন্ডে আমরা খেতে যাব, সেটা যদি করি তাহলে মোটামুটি কিছু সেভিং করা সম্ভব নয়। তো হুম হুম এরকমই হুম কস্টলি লাইফস্টাইল। তো আমার বাড়িতে যে মেনটেন, যে প্রসেসটা মেনটেন করা হয় যে সেভিং করার এই মুহূর্তে একটাই উপায় যে বাড়িতে রান্না করে খেতে হবে। তো এর বেনিফিটটা কি, না তোমার হেলথটা মেনটেন হবে, জাঙ্ক ফুড তুমি খাচ্ছ না। সেকেন্ডলি তোমার একদম। ফাইন্যান্সিয়াল সেভিং হবে। অ্যান্ড থার্ড অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি তুমি কাজের মধ্যে থাকবে। হুম। তুমি কাজের মধ্যে থাকবে যেটা কোথাও তোমার ফিজিক্যাল এবং মেন্টাল হেলথকে এনহ্যান্স করবে। এটা মানতে হয়েছে মানে, রান্না ভীষণ থেরাপিউটিক, ভীষণ মানে থেরাপিউটিক। ভীষণ থেরাপিউটিক। হুম। মানে আমি খুব একটা করি না বা পছন্দ করি না, বাট যখন করি আই রিয়েলি লাইক ইট। মানে ভীষণ সবকিছু মাথার থেকে বেরিয়ে যায় যখন একদম রান্না করা হয়। একদম। তো বেশ। তো খুব সুন্দর তুমি উত্তর দিলে জাঙ্ক ফুডটাকে কেন প্রহিবিট করবে বাচ্চারা এবং কিভাবে করবে, কতটা করবে। থ্যাংক ইউ ফর দ্যাট। চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নে। আচ্ছা, আহ, তুমি মোটামুটি এটাতে আগের ভিডিওটাতে একটা আইডিয়া দিয়েছিলে যে ফিজিক্যাল এক্সারসাইজেস কিরকম হতে পারে, হুম 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 যোগা কি হুম তুমি বলেছিলে। এবার আমাকে বলো যে আমি একটা ছোট্ট জিনিস জানতে চাইবো যে একটা ছোট বাচ্চা, ধরো একটা 3 বছরের বাচ্চা, হুম। কতক্ষণ ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা উচিত? একটা 3 বছরের বাচ্চা মোটামুটি যতক্ষণ জেগে থাকে ততক্ষণই সে অ্যাক্টিভ থাকে। খুব কম সময়ে হুম। তুমি একটা 3 বছরের বাচ্চাকে বসে থাকতে দেখবে, হুম। এবং সেটাই স্বাভাবিক। ও যদি না দৌড়ায়, ও হাঁটছে, ও রং করছে, ওর হাত পা মাসেল সব সময় অ্যাক্টিভ। তো সেই স্পেসটা ওকে দিতে হবে, ওকে জোর করে বসালে চলবে না। হ্যাঁ, এখানে যদি কোনো হাইপার অ্যাক্টিভ বাচ্চা হয়, মানে সে ধরো জিনিসপত্র ভাঙচুর করছে বা প্রচন্ড তাকে কন্ট্রোলই করা যাচ্ছে না, সেইটা ক্ষেত্রে প্রফেশনাল হেল্প নেওয়া দরকার। কিন্তু নর্মাল ক্ষেত্রে বা জেনারেলি যেটা দেখা যায়, বাচ্চারা যারা 3-4 বছরের বাচ্চা, দে আর অ্যাক্টিভ, হুম। কিছু না কিছু করছে, নয় ভাবছে নয় করছে। তো মোটামুটি ওরা যতক্ষণ জেগে থাকে তার 80% টাইমই বা 70 to 80% টাইম দে শুড বি অ্যাক্টিভ, যতক্ষণ জেগে আছে। এবার তার নিশ্চয়ই। মধ্যে অ্যাক্টিভ মানে নট অলওয়েজ দে আর রানিং, দে ক্যান বি ওয়াকিং, নর্মালি খেলছে, হাত পা নাড়ছে, এদিক ওদিক, মানে ঘরের মধ্যে হেঁটে বেড়াচ্ছে, খেলে বেড়াচ্ছে, দ্যাট ইজ নট। এবার আমি যদি কোনো কি বলবো প্রফেশনাল বা ধরো এক্সট্রা কারিকুলারের কথা বলি, ইটস টু আর্লি তিন হুম। বছরের বাচ্চাকে কিছুতে এঙ্গেজ করা। হুম। ইটস টু আর্লি আনটিল আর আনলেস দ্যাট চাইল্ড ইজ গিফটেড। আমরা উইকে একদিন দুদিন কিছু করতে পারি, বা তাদেরকে খুব হালকা কিছু, মানে কি বলবো, খেলার মাধ্যমে যেরকম ধরো আহ হালকা কিছু এক্সারসাইজ, যদি বাচ্চা ওবেস হয়ে যায়, আচ্ছা। খেলার মাধ্যমে হালকা কিছু এক্সারসাইজ দেখাতে পারি। কিন্তু সেই ক্ষেত্রে আমার সেটা সাজেস্ট করাটা খুব একটা ঠিক না। ক্ষেত্রে প্রফেশনাল কাউকে, যার ওই ফিল্ডে এক্সপার্টিস আছে, তার সাথে কথা বলাটা বেটার। আমি যদি বলিও সেটা খুব জেনারেলাইজ হবে, এবং ওকে। ইস্যুটা একদমই জেনারেলাইজ নয়। যখনই একটা 3 বছরের বাচ্চা হাইপার অ্যাক্টিভ বা ওবেস হুম। এই স্টেজে আছে, তাহলে তার কারণটা না জেনে আগে থেকেই কিন্তু কিছু সাজেস্ট করাটা, আই ডোন্ট থিঙ্ক সো ইটস কারেক্ট। তো এই একদম। ক্ষেত্রে আমি কিছু বলবো না, বাট নর্মাল বাচ্চাদের ক্ষেত্রে 70 to 80% টাইম while they are awake they can be active and they should be active. দেড়শো ওইভাবেই দিয়ে। চলা উচিত। ওকে। তো এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমি এটা জানতে চাইছি যে আমার দেখা কিছু বাচ্চা রয়েছে যারা রাত্রে ঘুমোতে যায় অনেক লেটে। হুম ঠিক আছে, অনেক লেটে, মানে আমরা একটা বাচ্চাকে হয়তো চেষ্টা করব, মিনিমাম কালকে স্কুল আছে তোমার, তো আমি ম্যাক্সিমাম কি যদি তার মর্নিং স্কুল হয়, অ্যাটলিস্ট আমি তো চাইবো যে বাচ্চার 8 ঘন্টা ঘুমটা কমপ্লিট হোক। বাচ্চার হুম জন্য হয়তো আরো 2 ঘন্টা বেশি হলে খুব একটা অসুবিধা নেই, তো বাচ্চার হুম ঘুমটা কমপ্লিট হোক, আমি ওকে 9:30টার মধ্যে অ্যাটলিস্ট ঘুম পাড়িয়ে দেবো।
9:30 থেকে 10টার মধ্যে। কিন্তু আমার দেখা কিছু বাচ্চা আছে যারা কিছু কারণে, কোনো কারণে, হতে পারে তার বাবা রাত্রে বাড়িতে দেরি করে ফেরে, তাদের খেতে বসতে দেরি হয়, হতে পারে সে নিজে হয়তো, বাবা মা চাকরি করেন বাইরে, সে নিজে হয়তো দাদু ঠাকুমার কাছে থাকে বা অন্য কোথাও, সেখান থেকে এসে তাকে খাওয়া দাওয়া করে নিজের বাড়িতে ঘুমোতে হয়। এরকম ডিফারেন্ট সিনারিওস হয়, বিভিন্ন কারণ হয়, তার জন্য বাচ্চারা অনেক লেটে ঘুমোয়। প্রথম প্রশ্ন হচ্ছে যে এটার এফেক্ট কি ভবিষ্যতে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বাচ্চার কটার মধ্যে মোটামুটি তুমি বলছো যে ঘুমোলে বাচ্চা একটা হেলদি ফিজিক্যাল, মানে ফিজিকটাও তার হেলদি থাকবে এবং তার মেন্টাল হেলথও হেলদি থাকবে? আচ্ছা, আগে প্রথম প্রশ্নটার উত্তর দিই। হুম। যে মানে কি বলবো, এই রকম সিচুয়েশনে কি করা উচিত? হুম। তো এই ক্ষেত্রে একটু আহ কি বলবো, একটু লাইফস্টাইল পরিবর্তনের দরকার। যদি এরকম সিচুয়েশন থাকে যে বাচ্চা অন্য কোনো জায়গা থেকে আসছে তারপরে ডিনার করছে, তাহলে সেই ব্যবস্থাটা পাল্টালেই মনে হয় ভালো হয়। কেন ওইভাবে করলে না, লং রানে কি হবে, ওর বডি রেস্ট পাচ্ছে না, হুম, আমি ওর এটাই বডি জিজ্ঞেস হিল হতে করছি। পারছে না, এটাই জিজ্ঞেস করছি যে বডিটা তো হিল এফেক্টটা হতে কি। পারছে না। হুম। এবার বিষয় হচ্ছে, আমি যদি তোমাকে বলি, ধরো এটা আমাদের বড়দের ক্ষেত্রেও সমানভাবে রেলিভেন্ট। আমি খাবার খাচ্ছি 10টায়, ঘুমিয়ে পড়ছি 11টায়, হুম। আমার খাবারটা হজম হচ্ছে না, আমার হয়তো বডিটা ঘুমোচ্ছে, বাট ইনসাইড অফ দ্য বডি দ্য ওয়ার্ক ইজ স্টিল গোয়িং অন। তাহলে কি হচ্ছে, পরের দিন সকালে যখন আমি ঘুম থেকে উঠছি, আই এম স্টিল ফিলিং টায়ার্ড। এইটা কিন্তু যদি আমি ডিনারটা একটু আগে করে তারপরে একটু নিজেকে সময় দিই, অ্যাটলিস্ট 2 ঘন্টা, 2 ঘন্টা না পারলেও 1.5 ঘন্টা মিনিমাম সময় দিয়ে যদি ঘুমোই, ইট ইজ রেলিভেন্ট ফর বোথ দ্য চিলড্রেন অ্যান্ড দ্য অ্যাডাল্টস, যে আমি একটু 1.5 ঘন্টা যদি সময় দিয়ে ঘুমোই, সেটা বেটার। কেননা তাহলে আমার বডির ভেতরের ফাংশনালিটিটা কমবে, মানে শেষ হবে, আমার খাবার হজম হয়ে গেছে, হুম। আমার বডি কাম, আমার মাইন্ড কাম, আই হ্যাভ আ গুড স্লিপ, যেটাকে বলে সাউন্ড স্লিপ। হুম। না হলে কিন্তু আমার সেই ঘুমটা হচ্ছে না। তো যদি এই ক্ষেত্রে এরকম হয় যে দেরি হচ্ছে শুতে, সেই ক্ষেত্রে ইমিডিয়েটলি যেরকম ভাবে পসিবল হয় অ্যাডজাস্টমেন্ট করে, স্যাক্রিফাইস করে চেষ্টা করতে হবে যে অ্যাটলিস্ট ঘুমানোর 1-1.5 ঘন্টা আগে যেন বাচ্চা খায়। হুম। সঙ্গে সঙ্গে খেলো আর ঘুমিয়ে পড়লো, বা রাত্রি হলো টায়ার্ড হয়ে গেল, এত মানে এখন তো বাচ্চারা ভীষণ ব্যস্ত, আমি একদম ছোট বাচ্চার কথা বলছি না, আমি ধরো এই যারা টিনেজার বা যারা বোর্ডস অ্যাপিয়ারিং সেই বাচ্চাদের কথা বলছি। হুম। ক্লাস মোটামুটি ধরো ক্লাস 8 to 12, ঠিক আছে? তো হুম। এদের রুটিনটা জেনারেলি কি হচ্ছে, সকালে ঘুম থেকে উঠছে, স্কুল যাচ্ছে, স্কুল থেকে এসে একটু বসলো কি বসলো না, টিউশন চলে যাচ্ছে, হুম। ম্যাক্সিমাম দিনে 2-3টে টিউশন থাকছে, হুম। বাড়ি ফিরতে ফিরতে 10টা হয়ে যাচ্ছে, খেলো কোনো রকমে, আর শরীর দিচ্ছে না, সঙ্গে সঙ্গে মানে বিছানায় পড়ে গেল, ঘুমিয়ে গেল। হুম। তাহলে ব্যাপারটা কি, বডি তো হিল হওয়ারই সময় পেল না, ও একদম। ঘুমানোর 2 ঘন্টা অব্দি ওর ডাইজেশনটাই বডিতে চলছে, তারপরে যে 3-4 ঘন্টা ও পাচ্ছে, দ্যাট ইজ নট এট অল ইনাফ ফর দ্য বডি টু হিল অ্যান্ড টু বি রেডি ফর দ্য নেক্সট ডে। এবার কি, পুরো ল্যাগিংটা তো আমার জমে যাচ্ছে বছরের পর বছর, দিনের পর দিন। হুম। এই ক্ষেত্রেই তো মানে পরে গিয়ে শারীরিক সমস্যাগুলো আরো বেশি করে, ডাইজেশন রিলেটেড প্রবলেম এখন এত বেশি কেন, ইভেন যারা হেলদি খায়, টিপিক্যাল যারা হেলদি খাবার খায়, দে আর অলসো ফেসিং ইস্যুস রিগার্ডিং ডাইজেশন। এইটা একটা মেজর মেজর ইস্যু। লাইফস্টাইলটা এই ক্ষেত্রে বদলাতেই হবে। যদি বাবা দেরি করে ফেরেন, তাহলে ওই একসাথে রাত্রিরে টেবিলে বসার কনসেপ্টটা বাচ্চাটার জন্য কয়েকদিন ইউ হ্যাভ টু স্যাক্রিফাইস, আদারওয়াইজ ওর হেলথটা ঠিকভাবে তৈরি হবে না। মানে একদম। এটার তো কোনো মানে কারো লাইফস্টাইল বা অফিসার্স এর তো কোনো রেমেডি হয় না। তো হুম। বাচ্চাটাকেই আমাকে আগে খাইয়ে অ্যাটলিস্ট, বাবা এলে বাবার সাথে একটু সময় কাটিয়ে এসে ঘুমিয়ে পড়লো, বাট খাওয়াটা তার আর্লি করে নেওয়াটা early বেটার। ঘুম। এটা একদম। আমার পার্সোনাল সাজেশন। এবার যার যার ফ্যামিলি এবং সিচুয়েশন অনুযায়ী তারা করবে। আর হচ্ছে কটার মধ্যে ঘুমোবে, হুম। মিনিমাম স্কুল যাওয়ার আগে, ঘুম থেকে ওঠার পরে তাকে 50 minutes to 1 hour তাকে দেওয়া উচিত টু গেট রেডি প্রপারলি। এবং এটা নট ফর এনি হেলথ রিজনস, ইট ইজ ফর দ্য বেবি টু বি অর্গানাইজড বেটার। ও যদি সারা জীবন 7:30টায় ঘুম থেকে উঠে 8টার বাসটা ধরে, ওই তাড়াহুড়ো তাড়াহুড়ো, ওর কিন্তু কাজেতেও ওই তাড়াহুড়ো, ওরও একটা মাথায় বসে যাবে, আমি তো 7:30টায় উঠে 8টার বাসটা ধরতে পাচ্ছি, তাহলে আমি কেন 7টায় উঠবো? ভেরি ট্রু ফ্যাক্ট। ভেরি ট্রু ফ্যাক্ট। কাজের ক্ষেত্রে সেম জিনিসটা রিফ্লেক্টেড হবে। আমি পরীক্ষার আগের দিনকে পড়ে
পাশ করে যাচ্ছি, কেন সারা বছর পড়বো? হুম। এবং এইটা দুটো বেসিক এক্সাম্পল। এবার এইটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রকেই ইনফ্লুয়েন্স করে, বিষয় হচ্ছে সেটা। তো অ্যাটলিস্ট 50 মিনিটস মিনিমাম তাকে সময় দাও। এবার তুমি 8 ঘন্টা ধরে নাও বাচ্চা কখন উঠছে। সে যদি সকালে কোনো সুইমিং ক্লাস যায় বা কোনো অ্যাক্টিভিটিতে যায়, আমার পরিচিত অনেক বাচ্চা আছে, সকালে তারা যদি ক্রিকেট খেলে তারা ক্লাবে যায়, ফুটবল খেললে ক্লাবে যায়, সুইমিং এ যায়, তারপরে তারা স্কুল আসে। তো যদি সেরকম কোনো অ্যাক্টিভিটি থাকে, সেই অ্যাক্টিভিটির কিছুক্ষণ আগে উঠিয়ে তার শরীরটাকে একটুখানি কাম করে তারপর তাকে পাঠাও। নাহলে উঠে আমাদের তো ব্রেনটারও সজাগ হতে একটু হুম। সময় লাগে। সঙ্গে প্রসেস সঙ্গে করতে তাকে টাইম পাঠিয়ে লাগে দিই, একদমই। সঙ্গে সঙ্গে সে স্কুল চলে গেল, দিয়ে মানে ফার্স্ট ফিউ আওয়ার্স দে উইল নট আন্ডারস্ট্যান্ড হোয়াটস হ্যাপেনিং। হুম। এবং এইটাই হয়। আমার মানে নিজের দেখা, আমার আমার যারা বাচ্চারা আছে, যারা ধরো একটু সময় নিয়ে আসে, তাদের কিন্তু আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা অনেক বেটার, যার হয়তো ঘুম থেকে উঠেই কোনো রকমে চলে আসে। এবং এটা বোঝার জন্য আমার মনে হয় খুব একটা মাথা খাটাতে হবে না, আমরা নিজেদের লাইফ দিয়েই বুঝতে পারি যে ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে আমাদের বেরিয়ে যেতে হলো একটা হ্যাপাজেট ভাবে, সেইটা কিভাবে আমার সারাদিনটাকে ইফেক্ট করছে, আর আমি একটু সময় নিয়ে বেরোলে কিভাবে সারাদিনটাকে ইফেক্ট করছে। তো একদম। আমাকে দেখতে হবে মিনিমাম 8 থেকে 9 ঘন্টা বাচ্চা ঘুমোচ্ছে। হুম। এবার তার যদি সকালে কোনো অ্যাক্টিভিটি থাকে সেই অনুযায়ী টাইম ক্যালকুলেট করে সে ঘুমোক। বাট মানে সাজেস্টেড ইজ দে শুড বি স্লিপিং বাই 10। বাই। অ্যাটলিস্ট 10টায় বিছানায় চলে গেলে হুম। 15-20 মিনিট এদিক ওদিক করে 10:30টার মধ্যে বাচ্চারা যে আজকাল টায়ার্ড থাকে, দে উইল বি স্লিপ। অসুবিধা হয় একদম। মানে আমার আমার এই প্রশ্নটা অনেক দিন ধরে ভেতরে ছিল যে সত্যি কথা বলতে অনেক ক্ষেত্রে এরকম হয় যে বাবা বা মা দুজনের যে কেউ আর কি, যেহেতু এখন একটা ভীষণ ব্যস্ত সময় না, কারুকেই দোষ দেওয়া যায় না গো, ব্যস্ত সময় অবশ্যই। চারপাশে মানে আমাদের বাজার দর বিষয়টা তো প্রচন্ড আগুনের মতো। তো এখন ন্যাচারালি প্রতিটা পরিবারে দেখা যায়, মানে 90% পরিবারে দেখা যায় যেখানে বাবা মা দুজনেই ওয়ার্কিং। এবার কারুর কারুর ক্ষেত্রে হয়তো মা দেরি করে ফেরেন বা বাবা দেরি করে ফেরেন, এর ফলে বাচ্চার সাথে তার দেখাই হচ্ছে না। এদিকে আবার বাচ্চার মর্নিং স্কুল, বাবা মার কেউ একজন হুম। ফেরত এলেন, এসে তাদের খাওয়া দাওয়া করে শুতে শুতে দেরি হলো, তারা উঠতে উঠতে বাচ্চা স্কুলে চলে গেছে, তারা বাচ্চা আস্তে আস্তে তারা অফিসে চলে গেছে। তো এইটাকে ম্যাচ করাতে গিয়ে না মানে আমাদের কিছু করার নেই। কোথাও গিয়ে যদি হেলথটাকে আমাদের প্রায়োরিটিতে রাখতে হয়, তাহলে আমার মনে হয় হুম। যে হুম। হুম। বাচ্চাটার এই খেয়ালটুকু রাখাটা আমাদের সবারই দরকার পড়বে। থ্যাংক ইউ সো মাচ শাইনি। আমরা চলে যাবো আমাদের পরের প্রশ্নে, যেটা হচ্ছে একটা ছোট্ট সাজেশন যে বাচ্চারা সবজি খেতে একদম পছন্দ করে না, মোস্ট অফ দেম। হুম। এবং হুম। বড়রাও, হুম। অনেক বড়রাও বলেছে আমার তাদের সবজি খেতে ভালো লাগে না, তারা প্রচন্ড মাছ মাংস ডিম ওরিয়েন্টেড মানুষজন। আমি স্পেসিফিক্যালি বাচ্চাদের ক্ষেত্রে বলবো, কারণ বড়দের ব্যাপারটা আলাদা, পুরো কনসেপ্টটাই বড়দের ক্ষেত্রে আলাদা। ছোটদের ক্ষেত্রে ওদেরকে টিফিন দেওয়ার জন্য তুমি কোন তিনটে জিনিস সাজেস্ট করবে উইচ ইজ ডেলিশিয়াস প্লাস হেলদি, আর কোন তিনটে জিনিস একদম বলবে যে না, দিস ইজ আ ক্রস? আচ্ছা, তাহলে ফার্স্টে নাটা বলি। নাটা বলি। একদম কেকস দেওয়া যাবে না, হুম। ম্যাগি দেওয়া যাবে না, ওকে। একদমই না। মানে একটা কেক যতটা হার্মফুল, ম্যাগি হয়তো তার থেকে অনেক বেশি হার্মফুল আচ্ছা। ফর দ্য চাইল্ড অ্যান্ড ফর আস অ্যাজ ওয়েল। হুম। তাহলে কেক আমার দেওয়া গেল না, ম্যাগিও আমার দেওয়া গেল না। চিপস এন্ড বিস্কিটস, আমি আমার স্কুলে এটাও দেখেছি, বাচ্চারা চিপস এন্ড বিস্কিটস নিয়ে আসে হুম। এবং ওটাই তাদের টিফিন। ইট হুম। ইজ নট এট অল হেলদি, নট এট অল হেলদি। মানে বিস্কিটস তাও ওকেশনালি চলতে পারে ফর আ প্লেজার, কিন্তু চিপস একদমই নয়। ইনস্ট্যান্ট নুডলসও না, ইনস্ট্যান্ট পাস্তাও নয়, ইনস্ট্যান্ট যেটা, মানে যেটা একটা রেডি টু মিক্স মশলা হুম। আছে, হুম। হুম। রেডি টু মিক্স কিছু একটা আছে, এইগুলো না। আর আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে, আরেকটা বলবো, ওটা হচ্ছে তোমার রেডি টু ইট সিরিয়ালস হুম। প্যাকেটে পাওয়া যায়। রাইট। রেডি টু ইট সিরিয়ালসও পাওয়া যায়, রেডি টু ইট ব্রেকফাস্টও পাওয়া যায়। হ্যাঁ। হ্যাঁ। চিড়ের পোলাও থেকে শুরু করে সুজির উপমা থেকে শুরু করে সমস্ত কিছু ইনস্ট্যান্টলি পাওয়া যায়। এই জিনিসগুলো দেওয়া যাবে না। রাদার দেওয়ার জন্য কিন্তু ছোটখাটো অনেক অপশন আছে। সব থেকে ভ্যারাইটি যে অপশনটা আমরা পাই সেটা হচ্ছে স্যান্ডউইচ। বানাতেও প্রচন্ড সোজা, বাচ্চারা খেয়েও নেয়, এবং ওটাতে প্রচুর সবজি অ্যাড করে দেওয়া যায়। জাস্ট মানে ওই
একটা সস দেওয়া থাকে বলে, ওর ট্যাঙ্গি একটা সস থাকে বলে ওরা অতটা বুঝতে পারে না, ওরা সবজিগুলো খেয়ে নেয় এবং ওদের কাছে ওটা টেস্টি লাগে। হুম। এই ক্ষেত্রে স্যান্ডউইচ বানাতে গেলে আমি একটু মেয়োর অপশনটা বাদ রাখতে বলবো। মেয়ো না, অপশনটা বাদ হোমমেড মেও দিয়ে তো যদি বানাতে তার পারি, জায়গায়, মানে বাড়িতেও তো ডিম হ্যাঁ, সুদ্ধ দিয়ে হোমমেড মেয়ো বানানো যায়। বানানো যায়। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, সেগুলো করতে পারো, বা যদি আহ দই দিয়ে ডিপ বানানো যায়, হ্যাঁ, হুম। দই পুদিনা পাতা ধনে পাতা ওইটা দিয়েও একটা ডিপ বানানো যায়, তার মধ্যেও সবটা মিশিয়ে বেশ একটা মশালা, স্যান্ডউইচ মশালা টোস্ট টাইপের হয়, ওইটা আমরা দিতে পারি। আচ্ছা, আমরা এগ রোলস দিতে পারি, তার মধ্যে প্রচুর ভেজিটেবলস দিতে পারি। যখনই আমরা বাচ্চারা রুটি খেতে পছন্দ করে না, পরোটা খেতে পছন্দ করে, হুম। যখনই পরোটা করছি পরোটার মধ্যে যদি সবজি বয়েল করে বা গ্রেট করে যদি আটা মাখাটায় মিশিয়ে দিই, it becomes literally like 1.5 times better হুম। nutritionally. তো সেটা আমি হালকা ভেজে দিলাম। হ্যাঁ, তেল মিক্স এন্ড ম্যাচ করে দিতে পারি। খুব সর্ষের তেল রেস্ট্রিক্ট করাটা কোনোটাই ভালো অপশন নয়, কারণ আমাদের যা এনভায়রনমেন্ট, আমি ইন্ডিয়ান বাচ্চাদের কথা হুম। বলছি, হুম। স্পেশালি বাঙালিদের কথা, যেহেতু বাংলায় মেনলি আমাদের পডকাস্টটা একদম চলছে। একদম। তো বাঙালি বাচ্চাদের কথা বলছি। এই যে সর্ষের তেলকে একটা ভিলেন বানানো হয়েছে, সর্ষের তেল ভারী, বাকি তেল হালকা, ব্যাপারটা আদৌ সেরকম নয়। যে কোনো তেল খেলেই আমি একই লেভেল অফ এনার্জি পাবো, একই আহ কি বলবো, একই ক্যালোরিজ আমি কনজিউম করব। হুম। সর্ষের তেল 1 গ্রাম আমাকে যতটা ক্যালোরি দেবে, সাদা তেলও 1 গ্রাম আমাকে ততটাই ক্যালোরি দেবে। তো হুম। যেই খাবারের জন্য যেই তেলটা আমরা ইউজ করে এসেছি, সেইটাই কন্টিনিউ করা উচিত। হ্যাঁ, হুম। আমি এখন শাক ভাজাটা সাদা তেলেও বাচ্চাকে খাওয়াবো না, আবার কি বলবো, ডিম পরোটা ভাজাটা সর্ষের তেলেও বাচ্চাকে খাওয়াবো না। তো এই জিনিসগুলো একটুখানি মাথায় রাখা, তেলের অপশনটা মিক্স অ্যান্ড ম্যাচ করা। আর আই থিঙ্ক স্যান্ডউইচ, এগ রোলস আর সবজি পরাঠাস আর গুড, তিনটে হুম। অপশন পেয়ে গেলাম। ফ্রাইড রাইস আমি দিতে পারি, প্রচুর হুম। সবজি দিয়ে ফ্রাইড রাইস। হুম। ওরা তো সবজিটা তখন ওদের কাছে হাইলাইটেড হবে না, ওদের কাছে তখন ফ্রাইড রাইসটা ফ্রাইড রাইস, হাইলাইটেড হবে। হ্যাঁ, লাগে বলে। হ্যাঁ, তো তার মধ্যে আমরা একটু সয়াবিনও অ্যাড করতে পারি, হুম। তার মধ্যে আমরা চিকেনও অ্যাড করতে পারি ইফ ইউ ওয়ান্ট, তার মধ্যে ডিমও অ্যাড করতে পারি, যেভাবে আমাদের সুবিধা। ফ্রাইড রাইস আমরা দিতে পারি। তো এই অপশনস গুলো বেশ হোলসাম, বাচ্চারা খায়ও। আরেকটা জিনিস টিফিনের ক্ষেত্রে মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে যে বাচ্চাদের টিফিনের সময়টা না ভীষণ খেলার একটা তাড়া থাকে। তো আমি যদি ওই সময় ভাবি যে ওকে এমন খাবার দেবো যেটা ওর ভীষণ নারিশিং হবে এবং সেটাকে প্রচুর ভাগ ভাগ করে, সে খাবে না, মানে 90% অফ দ্য ডেজ খাবেই না, ফেলে রেখে চলে গেল, ওর খেলাটা তখন প্রায়োরিটি। তো এমন খাবার আমাকে দিতে হবে যেটাও তাড়াতাড়ি খেয়ে ফেলতে পারবে, ওকে। কেননা ও তখন খাওয়ার দিকে একটুও মন থাকে না বাচ্চাদের, মানে কখন দৌড়াবো বাইরে যাব, কেন সবসময় ক্লাসরুমে বন্দি থাকছে, তখন তো আর হুম। বেরোতে পারছে না, ওই সময় হুম। একটা দৌড়াতে পারছে, ওটা ওদের ফ্রি সময়। তো এই। তো আমি মানে এই ক্ষেত্রে একটা খুব মজার জিনিস বলি, তুমি বললে বলে। আমি তো ছোট থেকেই খুব খেতে ভালোবাসি, মানে ছোট মানে খুবই ছোট থেকে। তো আমার যখন 3 বছর বয়স, 3 সাড়ে 3, আমি তখন নার্সারিতে পড়ি। এতটাই খেতে ভালোবাসি যে আমার মা আমাকে 4টে লুচি দিয়ে পাঠাতো টিফিন বক্সে, তার সাথে আবার আলুর তরকারি। আর আমি কি করতাম, আমাদের যে আন্টিরা থাকতেন যারা খাইয়ে দেবেন, আন্টিরা যদি আমাকে বলতেন যে এরকম, আয় শালিনী খাইয়ে দিচ্ছি, আমি কাউকে হাত দিতে দিতাম না, আমি তো না, মা বকবে। এতই খেতে ভালোবাসতাম, আমার টিফিনে ওসব খেলতে টেলতে যাওয়া নিয়ে প্রায়োরিটি ছিল না, আমি খাওয়াটা ঠিক করে হুম শেষ হুম। করবো এটা নিয়ে প্রায়োরিটি ছিল। তো এই ক্ষেত্রে একটা জিনিস, 1 সেকেন্ড, 1 সেকেন্ড, হ্যাঁ, এই ক্ষেত্রে একটা জিনিস আহ, আমার মনে পড়লো, যে একবার আমাকে ছোটবেলার ডায়েরিতে আমার মাকে লিখে দিয়েছিল স্কুল থেকে, শালিনীকে এত টিফিন দেবেন না। হ্যাঁ, মানে লিখে দিতে হয়েছিল যে শালিনীকে এত টিফিন দেবেন না, ও অনেক ছোট। মানে সেটাই আর কি, আমিও গার্জেনদের বলবো যে আমার মায়ের মতো যারা ফুড, কোয়ান্টিটি অফ লাভের সাথে গুলিয়ে ফেলেন, তারা করবেন না, বাচ্চার পেটটা খুব ছোট, সেই অনুযায়ী খাবার দেওয়াটা খুব প্রয়োজন। সত্য। একদম। আচ্ছা, চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্নে। এবার এই প্রশ্নটা হয়তো একটু রুড বা একটু অফেন্সিভ কারোর কাছে লাগতে পারে, কারণ এই প্রশ্নটার দুটো দিক আছে। প্রশ্নটা হচ্ছে, একটা বাচ্চার আনহেলদি লাইফস্টাইল লিড করার ক্ষেত্রে প্যারেন্টের ভূমিকা কতটা? বাট ইটস আ আমি ভেরি যদি ইম্পর্টেন্ট সোজাসুজি কোয়েশ্চেন, বলি, আই গেস। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট। অফকোর্স হ্যাঁ। অফকোর্স,
এখন ওবেসিটি পড়তে গেলে একটা ভাগই আছে যেখানে পেরেন্টাল লাইফস্টাইলটা কিভাবে ওবেসিটিকে ইনফ্লুয়েন্স করছে সেটা পড়তে হয়, হুম। নিউট্রিশন। আচ্ছা। তো 95% পেরেন্টস আর রেসপন্সিবল, মানে ফর দ্য ইল লাইফস্টাইল অর ফর দ্য হোয়াট শুড আই কল ইট, মানে খারাপ লাইফস্টাইল হুম। বাচ্চা। যদি বাড়িতে বাইরের খাবার খাওয়ার কালচার থাকে বাচ্চা হুম। সেটা শিখবে। হুম। আমি খুব রিসেন্ট একটা কথা বলছি, সেটা হচ্ছে এইটা খুব রিসেন্ট, গত পরশুর ঘটনা। গত পরশু আমাদের পিটিএম ছিল। তো সেই ক্ষেত্রে একটি বাচ্চা ভীষণ ফ্রিকুয়েন্টলি অ্যাবসেন্ট করছে, তো খুব স্বাভাবিকভাবে পিটিএম এর পরে একটা মিটিং হয়, কি কি জানা গেল, ফিডব্যাকস এন্ড অল, ভালো দিক খারাপ দিক। সেইখানে এটা উঠে এলো যে ওই বাচ্চাটি ফ্রিকুয়েন্টলি অসুস্থ থাকে, তাই নাকি সে আসছে না। আচ্ছা। এইবার তার বন্ধুদের কাছ থেকে জানা গেল যে এখন তো বাচ্চারা সবাই সবটা জানে, সবাই দেখে ফোনে টোনে কে কোথায় যাচ্ছে। হুম। না, ও খুব বাবা মায়ের সাথে বাইরে খেতে যায়, বাচ্চাটি একটু ওভারওয়েট, বাবা মায়ের সাথে খুব ফ্রিকুয়েন্টলি সে বাইরে খেতে যায়। মোস্ট প্রবাবলি ইফ আই এম নট রং, বাবা মা ফুড ব্লগার টাইপের কিছু একটা, দুজনই। তো ও খুব বাইরে খেতে যায়। আমি এখানে কোনো কি কোনো বলবো প্রফেশনকে ছোট অকুপেশন বা বলছি না, হ্যাঁ। প্রফেশনকে ছোট ছোট করছি না, করছি না, একদমই বাট না। উই আর টকিং অ্যাবাউট চিলড্রেন হিয়ার, তো উই হুম। হ্যাভ টু বি হুম। আ লিটল বিট সেন্সিটিভ অ্যান্ড হুম। হার্শ। আমরা রিয়ালিটিটাকে বুঝতে হবে। একদম। তো বাবা মা মোস্ট প্রবাবলি ফুড ব্লগার, এই ক্ষেত্রে আমি খুব শিওর নয়, কিন্তু বাচ্চাটি খুব ফ্রিকোয়েন্টলি বাবা মায়ের সাথে বাইরে খেতে যায়। তো এইবার খেতে যায় এবং তার সেটা সহ্য হয় না, সে অসুস্থ থাকে। এবার পেরেন্টের কাছে যা মানে যখন ওটাকে ক্রস চেক করার কথা হলো, তখন পেরেন্ট বলছে না, ওর আসলে এতটাই শরীর খারাপ থাকে, ও স্কুলে আসতে পারে না। আবার ও যখন স্কুলে আসছে ওকে জিজ্ঞেস করলে তখন ও বলছে, মা তো সকালবেলা ঘুম থেকে ডাকেইনি, আমি কি করে আসবো। তাহলে আমি জাঙ্ক ফুড খাচ্ছি, আমার ল্যাথার্জি, আমার শরীর খারাপ, হুম। আমার জন্য আমার বাচ্চাটারও শরীর খারাপ, তারও ল্যাথার্জি, তারও একাডেমিক্যালি একটা কি বলবো ল্যাগ, সবই তো চলছে। একদমই। এটা একটা এক্সাম্পল। এবার আমি যদি হেলদি খাই, আমার বাচ্চা ওটাই দেখবে, ওটাই শিখবে। হুম। সে এক্সপোজডই হবে না খাবারটায় অত ফ্রিকুয়েন্টলি। মাসে একবার বাইরে খেলাম ইটস ফাইন, দুবার খেলাম ইটস ফাইন। আমি যদি প্রত্যেক দিন খাবার আনিয়ে খাচ্ছি বা কোথাও গিয়ে খাচ্ছি, আমার বাচ্চা যখন, বাচ্চাকে যদি টানা 4 দিন আমি বলি যে না তুমি বাড়িতে খাও, সে তো খেতে পারবে না, তার তো ওটা ইচ্ছে করবে, সে তো এডিক্টেড ওই টেস্টটায়। বাড়ির খাবার তো আমাকে সেই টেস্টটা দিতে পারবে না। একদম। তখন তার ট্যান্ট্রাম থ্রো থ্রো করা, তখন তার মানসিক অশান্তি, এবং এই একটা ছোট জিনিস থেকে টুকটুক করে সব দিকে ছড়িয়ে যাওয়া, হুম। এই প্রবলেম গুলো হবে। আর যদি খুব সাইন্টিফিক্যালি বলি, মায়ের বডি ওয়েট এবং বডি টাইপ বাচ্চার বডি টাইপকে 75% ইনফ্লুয়েন্স করে, বি ইট আ গার্ল অর বয়। আমার যদি ছেলে সন্তান হোক মেয়ে সন্তান হোক, তার বডি 75% আমার বডি থেকে কি বলবো ইনফ্লুয়েন্সড, সেটা রোগের ক্ষেত্রেও সুস্থতার ক্ষেত্রেও। আমি যতটা সুস্থ, আমার বাচ্চাটাও ততটাই সুস্থ হবে। আমি যতটা প্রবলেমে রয়েছি আমার শরীর নিয়ে এবং তার রেলিভেন্ট ইস্যুস নিয়ে, আমার বাচ্চাও তাই হবে। ফ্রিকুয়েন্টলি এটা আমি আরেকটা এক্সাম্পল তোমায় দিতে পারি, জেনারেশনালি দেখা যায় একটা সিভিয়ার থিননেস, প্রচন্ড রোগা, হুম। মানে প্রচন্ড রোগা, কোনো হেলদি না, জেনারেশনালি দেখা যায়। হুম। তুমি দেখবে দের ইজ লাইক এ 90% চান্স যে মাও প্রচন্ড রোগা, বাচ্চাও প্রচন্ড রোগা, এবং দুই ক্ষেত্রেই হজমের প্রবলেম। মানে আমি যত বাচ্চা হ্যান্ডেল করেছি, পেরেন্ট হ্যান্ডেল করেছি, আশেপাশে দেখেছি, এটা খুব একটা মানে অবজার্ভ করে আমার পাওয়া, মানে আমার নিজস্ব অবজারভেশন, যে যারা ওই প্রচন্ড রোগা, বাচ্চার ওজন বাড়ছে না, মানে কি বলবো সেরকম ভাবে বাড়ছে না যতটা নর্মালি বাড়া উচিত, জেনারেলি দেখা যায় মাও প্রচন্ড রোগা এবং একটা হজমের প্রবলেম রয়েছে, এবং এটাও কিন্তু জেনারেশন। এইবার এই ক্ষেত্রে প্রবলেমটা কি হয়, ওই যেটা আগের উত্তরে বললাম যে একটা রেস্ট্রিকশনের টেন্ডেন্সি আসে, না এটা খাস না গ্যাস হয়ে যাবে, এটা খাস না অম্বল হয়ে যাবে। বাচ্চাটা কোনোদিন এক্সপোজডই হয় না 4-5টা খাবারের সাথে, বডি অ্যাডাপ্ট করার সুযোগই পায়। খুব ভ্যালিড, খুবই তো ভ্যালিড। আমার মেন্টাল হেলথ, যদি বাচ্চা দেখে যে মা রোজ এক্সারসাইজ করছে, তারও মনে হবে যে না একদিন যোগা করি। হুম। যদি বাচ্চা দেখে যে মা বই পড়ছে, তারও মনে হবে বই পড়ি। না, যদি এটা বাচ্চা তো দেখে মা খুব মা এভিডেন্ট একটা ব্যাপার যে হ্যাঁ, বাচ্চারা ছোট থেকে বাবা মাকেই কপি করে, বেশিরভাগ মাকে একদম। কপি করে, কারণ মা বেশিরভাগ মায়ের সময় সাথে থাকে, বেশি সময়, বেশি সময় থাকে। এবার যে বেশি সময়। এখন তো ফ্যামিলিতে মাও কাজে বেরোচ্ছে, তো সেই ক্ষেত্রে হয়তো যার সাথে বেশি থাকে তাকে
করে, কিন্তু মোস্ট অফ দ্য ফ্যামিলির থাকে কপি। ক্ষেত্রে কিন্তু বাচ্চা মাকে বেশি ফলো করে। তো মা শুড আমি বি। আমার ছেলে বন্ধুদের ক্ষেত্রেও দেখেছি। হ্যাঁ, কমপ্লিট করে নাও প্লিজ, প্লিজ কমপ্লিট করে নাও। হ্যাঁ, মা শুড বি, মানে আমাদেরকে অনেক অ্যাওয়্যার থাকতে হবে। আমি যদি আমাকে মা হিসেবে ভাবি, তাহলে আই শুড বি রিয়েলি অ্যাওয়্যার অফ, হুম। অ্যাওয়্যার আফটার বিং মাদার, যে আমি অফকোর্স। যেটা করব আমার বাচ্চা সেটা পাবে। এবার দেখো, জেনেটিক্যালি যেটা ইনহেরিট হচ্ছে সেটাকে আমি কন্ট্রোল হুম, করতে পারবো, দ্যাট ইজ সেটাই। নট ইন মাই হ্যান্ড। বাট আমার লাইফস্টাইলটা অ্যাটলিস্ট বাচ্চার কাছে, বা আমার ওয়ে অফ লিভিংটা অ্যাটলিস্ট বাচ্চার কাছে আমার থেকে যেতে হুম, চায় হুম। বেটার ওয়েতে। হ্যাঁ। তো তো আমি যেটা বলছিলাম, বলো। মানে এটা আমার ছেলে বন্ধুদের মধ্যেও দেখেছি হুম। যে মানে তাদের বাবারা বাড়িতে যেরকম ভাবে সময় দেন, এবং বাচ্চাদের মধ্যেও দেখা যায় বাবা যেইভাবে মাকে ট্রিট করে ওরাও কিন্তু মাকে সেইভাবে ট্রিট করে। হুম। মেয়েদের ক্ষেত্রেও সেম। হুম। মানে যেভাবে সে দেখছে বাড়িতে রিলেশনশিপ লাইফস্টাইল, তার মধ্যেও সেটাই রিফ্লেক্টেড হবে। একদম। একদম অবভিয়াস। থ্যাংক ইউ সায়নী, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। আশা করছি আমাদের এই কনভারসেশনটা আরো ডিটেলড, এবং থ্যাংক ইউ ফর অ্যাকসেপ্টিং মাই প্রপোজাল, যে তুমি এসো সাহিত্য বিজ্ঞানের সাথে একটা পডকাস্ট করো। সত্যি আমি খুব খুশি হয়েছি যে তুমি এখানে এসেছো, তুমি আমার সাথে কাজ করেছো। আশা করি সাহিত্য বিজ্ঞানের সম্বন্ধেও তোমার ধারণাও যথেষ্ট তৈরি হয়েছে যে সাহিত্য বিজ্ঞানে কি চায়। তো হুম, হুম। জাস্ট লাস্ট 1-2 মিনিট আমাদের হাতে আছে। তো সেই 1-2 মিনিটে আমি তোমাকে জাস্ট 3টে ওয়ার্ড বলতে বলবো, যেটা সাহিত্য বিজ্ঞানের সাথে কাজ করার পর তুমি ফিল করেছো। সাহিত্য বিজ্ঞানের সাথে কাজ করার পর একটা আমি ফিল করেছি ওয়ার্মথ। ওকে। একটা ফিল করেছি আহ কি বলবো, কামনেস। দেয়ার ওয়াজ নো হুম। হারি, নো রাশ। পুরো জিনিসটা খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ হয়েছে। আরেকটা যেটা সেটা হচ্ছে কি বলবো, কনসার্ন বলবো, কনসার্ন একটু নেগেটিভ শোনায়। আমি এখন চট করে একটা ভালো ওয়ার্ড পাচ্ছি না। কনসার্নটা এই নিয়ে যে মানুষের জীবনে একটা পজিটিভ চেঞ্জ আনা হয়তো দরকার। একদম। আসলে আহ, শুধু পড়াশোনা নিয়ে করলে হয়তো তুমি তোমার সাবজেক্টের মধ্যেই জিনিসটাকে সীমাবদ্ধ রাখতে পারতে, হুম। ওটাই এগোতে পারতে, কিন্তু এই যে তুমি এইটা নিয়ে ভেবেছো, হুম। এই চিন্তাটা, মানে এই যে টোটালাইজেশনটা আছে যে না, অ্যাটলিস্ট যদি দুটো মানুষও জানতে পারে, তাহলে যদি তাদের জীবনে একটু হলেও পরিবর্তন আসতে পারে, সেটাই অ্যাচিভমেন্ট। তো সেই কনসার্নটা আমার ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। আপনারাও দেখতে থাকুন আমাদের এরকম সায়নীর মতো এত ওয়ার্ম, এবং ওয়ার্ম ওয়ার্ডটা আমি সায়নীকে আরেকবার ফেরত পাঠাবো আমার তরফ থেকে, যেটা ও আমাকে পাঠিয়েছিল, যে ওয়ার্মথটাও ফিল করেছে সাহিত্য বিজ্ঞানের তরফ থেকে। আপনারাও দেখুন, আপনারা কাজ দেখুন এবং পুরো ভিডিওটা শুনুন, বিকজ ইট ইজ আ রিয়েলি ইনফরমেটিভ অ্যান্ড অ্যাওয়ারনেস ভিডিও, যেটা থেকে আপনারাও আপনাদের লাইফস্টাইলে চেঞ্জ আনতে পারবেন, বাচ্চার অনেক ভালো করতে পারবেন, বাচ্চাকে ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন। তো দেখা হবে আমাদের পরের পডকাস্টে। কমেন্টে জানাবেন কেমন লাগলো, কি কি করতে হবে, এবং সাহিত্য বিজ্ঞানে আপনাদের জন্য কতটা উপকার আনতে পারছে। ধন্যবাদ। ওকে, সো দিস ওয়াজ দ্য ভিডিও। ভিডিওটা পুরোটা ভালো করে দেখলে এটা বোঝা যাবে যে ভিডিওটার ক্যাপশনে যতই লেখা থাক চাইল্ড নিউট্রিশন হেলথ অ্যান্ড লাইফস্টাইল, এটা কিন্তু আমাদের বড়দের লাইফস্টাইলকেও অনেকটা হেল্প করবে। এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হলো, সেই বিষয়গুলো কিন্তু আমাদের বড়দের জীবনেও চেঞ্জ আনা দরকার। আমরা বড়রাও সেই ধরনের প্রবলেমগুলোই ফেস করি আমাদের ব্যাড লাইফস্টাইলের জন্য বা ব্যাড হ্যাবিটসের জন্য। তো সেগুলো চেঞ্জ করা কিন্তু শুধু ছেলে মেয়েদের জন্য হেল্পফুল হবে না, বড়দের ক্ষেত্রেও হবে। আশা করব সায়নী এবং আমার যে কনভারসেশনটা, তার মধ্যে তোমাদের ডাউটের অনেকটা কভার হয়েছে। যদি এরপরও কোনো প্রশ্ন থাকে আমার চ্যানেলে মেসেজ করতে পারো, মানে কমেন্ট করতে পারো। আর যদি সরাসরি সায়নীর সাথে যোগাযোগ করে এই বিষয়ে কথাবার্তা বলতে হয়, তাহলে আমি আমার এই ভিডিওটার কমেন্ট বক্সে সায়নী ফেসবুক লিংক দিয়ে দেবো, এবং সেখানে তোমরা সরাসরি সায়নী চক্রবর্তীর সাথে এই রিলেটেড বিষয়ে আলোচনা করতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আই হোপ এটা তোমাদের সবাইকে হেল্প করেছে। এইরকম প্রচুর এডুকেশনাল কনভারসেশন বা এডুকেশনাল ভিডিওস দেখার জন্য কিন্তু সাহিত্য বিজ্ঞানীকে সাবস্ক্রাইব করতে হবে, উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সাহিত্য বিজ্ঞানের কিন্তু একটা মোটিভ রয়েছে যে চারপাশের লোকজনকে, সেটা ছোট হোক বড় হোক, চারপাশের লোকজনকে বিভিন্ন বিষয়ে অ্যাওয়্যার করা, বিভিন্ন বিষয় এডুকেট করা। অ্যান্ড
যদি কেউ এডুকেট করতে চায়, আমি চাইবো বা আমি এটা আশা করব যে সবাই তার পাশে থাকবে, সবাই সাহিত্য বিজ্ঞানের পাশে থাকবে। আমি স্পেলিংটা বলে দিই, অনেকে উচ্চারণ করে সাহিত্য বিজ্ঞান। সাহিত্য বিজ্ঞান আমার চ্যানেলের নাম নয়, আমার চ্যানেলের নাম সাহিত্যে বিজ্ঞানে, which is SAHITTYE, and বিজ্ঞানে BIGGYANE, সাহিত্যে বিজ্ঞানে। সাহিত্য বিজ্ঞানীকে সাবস্ক্রাইব করুন, টেক টক সিরিয়াসলি পার্ট 1 পার্ট 2 এটাকে রিভিজিট করুন, এবং যতদিন না পর্যন্ত মানে আর কিছুদিনের মধ্যেই আসবে, যতক্ষণ না পর্যন্ত আমাদের নতুন ভিডিও আসছে ততক্ষণ পর্যন্ত শেয়ার করতে থাকুন আমার চ্যানেলের লিঙ্ক। ধন্যবাদ।